আচ্ছা ভাই শোনেন, বৈষম্য হচ্ছে জামাত ইসলামের তিনজন বলেছে, আমাদের একজন বলতে গেলেও বাধাগ্রস্ত করেছে, তারা অনেক কথা বললেও বাধাগ্রস্ত করা হয় নাই। এই জুলাই অভ্যুত্থানের পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রথম দিনে ঐকমত্য কমিশনের যে বৈঠকটা ছিল সেখানে জামাতে ইসলামের প্রতিনিধি ছিলেন না। তো পরের দিন গতকালকে জামাতে ইসলামের প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন, কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমির জামাতকে ফোন করে জামাতে ইসলামের প্রতিনিধিদের সেখানে পাঠিয়ে দিতে বলেন। তো গতকালকে একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হলো যে জামাতে ইসলামীকে নাকি বেশি সময় দিয়েছে ঐকমত্য কমিশন, সিপিবি আর গণফোরামকে কম সময় দিয়েছে। এই কারণে তারা ওই হট্টগোল বাঁধিয়ে তারা ওখান থেকে বেরিয়ে চলে গেছে। তো প্রিয় দর্শক, চলো না আমরা সিপিবির নেতার মুখে আগে শুনে আসি সেখানে কি ঘটেছে। আচ্ছা ভাই শোনেন, আমরা এইখানে কতগুলো 30 সেকেন্ড। প্রথমত এইখানে বৈষম্য হয়েছে, এইখানে সাদত হোসেন সেলিম, মিজানুর রহমান তারা সহ অনেকে প্রতিবাদ করেছি। আমরা পরে এইখানে ঐকমত্য কমিশন এটা নোটেট করেছেন, আমরা বয়কট করতে চেয়েছি, যেহেতু ওনারা এটাকে নোট করেছেন এই জন্য আমরা এখন যাচ্ছি। আশা করবো এইটা তিনটা জিনিস। এইখানে জামাত ইসলাম, বৈষম্য হচ্ছে জামাত ইসলামের তিনজন বলেছে, আমাদের একজন বলতে গেলেও বাধাগ্রস্ত করেছে, তারা অনেক কথা বললেও বাধাগ্রস্ত করা হয় নাই। আমাদের এখানে নেতারা প্রোটেস্ট করেছে, কিন্তু ওনারা আমাদেরকে অনুরোধ জানিয়েছে, এটা নোট করেছেন, এই জন্য আমরা এখানে যাচ্ছি। আমরা যখন 2 মিনিট 1 মিনিট কথা বলি তখন আমাদেরকে থামিয়ে দেওয়া হয়, আর জামাতে ইসলামী অপ্রাসঙ্গিক ভাবে কথা বলতেছে। তখন আমি বললাম যে এটা প্রাসঙ্গিক নয়, তখন তুমি বললো যে আপনি কতজন লোককে রিপ্রেজেন্ট করেন আর আমরা কতজন লোককে রিপ্রেজেন্ট করি। আমি বললাম যে তাহলে এখানে প্রশ্ন আসতে পারে। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো প্রথম দিনে জামাতে ইসলামে যায়নি, এরা খুব মজা পাইছিল। তো পরের দিন যখন জামাতে ইসলামে গেছে এদের গায়ে জ্বালা ধরে গেছে, কারণ ইসলামিক দল আর নাস্তিকদের দল তো এক হয় না। সিপিবি মানে কি আপনারা তো জানেনই। তো তেলে আর জলে কখনো এক হয় না, এই কারণে এই সিপিবির কলিজায় আগুন ধরে গেছে। জামাতে ইসলামী কথা বলতেছে, এদের কলিজায় আগুন ধরে গেছে, এই কারণে তারা সেখান থেকে বের হয়ে গেছে। তো তোদেরকে কে মানে, তোদেরকে কে চিনে আমাকে সেটা বল। আমার ফেসবুকে যে কয়টা ফ্যান ফলোয়ার আছে, আমার ইউটিউব চ্যানেলে যে কয়টা সাবস্ক্রাইবার আছে, তোদের সারা বাংলাদেশে সে কয়টা সদস্য নেই। তোদের সভাপতি আছে সেক্রেটারিয়েটে, আর তোরা সেখানে কি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য গেছিস নাকি? জামাতে ইসলামীকে নাকি বেশি সময় দেওয়া হয়েছে, জামাতে ইসলামী বেশি কথা বলেছে, এই কারণে তারা বয়কট করেছে, যে এই ঐকমত্য কমিশনের মানে কি বলে বৈষম্য হয়েছে, এখানে কোনো ইয়ে নেই। তো তোদের আসতে হবে কেন? তোরা বেরিয়ে যা। তোরা কে বাংলাদেশের কে? তোদের দ্বারা বাংলাদেশের কি উপকার হয়েছে? হাসিনা যখন মানুষ খুন করতেছিল তখন তো তোরা হাসিনাকে সায় দিয়েছিস, এখন এসে তোরা মানে এই জায়গাতে আসিস কিভাবে? তোদের নামে তো মামলা হওয়া উচিত। তো প্রিয় দর্শক, গণফোরামের নেতা কি বলতেছে চলুন সেটা একটু দেখি। সরকার যতক্ষণ নিরপেক্ষ না হবে গণফোরাম এটাকে বয়কট করেছে। মানে কি আপনাদের অভিযোগটা কি, সেখানে কি হয়েছে? আমরা আজকে ঐকমত্য কমিশন এখানে যে বিষয়ের উপরে আমরা গণফোরামের পক্ষ থেকে সরকার আমাদেরকে যেভাবে আহ্বান করেছে, আমরা এই জুলাই অভ্যুত্থানের পরে সুপ্রিয় দর্শক, গণফোরাম নেতারাও বক্তব্য আপনারা শুনলেন। তো গতকালকে জামাতে ইসলামের যে বৈঠকের কারণে, জামাতে ইসলামের যে কথাবার্তার কারণে এদের কলিজায় আগুন ধরে গেছে। তো জামাতে ইসলামের প্রতিনিধি দল আসলে কি বিষয় নিয়ে আলোচনা করার কারণে এদের কলিজায় আগুন ধরে গেছে, চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি। দুটা বিষয়ের উপর আলোচনা হয়েছে। একটা হচ্ছে এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এবং সেই ব্যাপারে অধিকাংশই দলেই
ঐকমত্য পোষণ করেছে নীতিগতভাবে। অন্যান্য মডিউল স্ট্রাকচার, ফাংশনাল যে অথরিটি, এইসব বিষয়গুলো আলোচনা শেষ হয়নি। আগামীকাল এটির উপর আলোচনা হবে। আরেকটি পয়েন্টস আসছে এখানে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে। আমাদের এখানকার তো হচ্ছে পার্লামেন্ট প্রেসিডেন্ট নির্বাচিত করে। তো ঐকমত্য কমিশন যেটা রেফার করেছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনটি গ্রাসরুট লেভেলে আপ টু মেম্বার পর্যন্ত ইলেকট্রাল বডি তৈরি হবে, এটা প্রায় 70,000, এবং তাদের মাধ্যমে উনি ডাইরেক্ট ইলেক্টেড হবেন। আমাদের এখানে মত হচ্ছে একটা টেকনিক্যাল ইস্যু, যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন কেয়ারটেকার সরকারের অধীনে হয়, কারণ আমরা ওদের দেখেছি যে সরকারের অধীনে নির্বাচন হয়, লোকাল গভর্নমেন্ট ইলেকশন তারাই হয়ে যায়। তো সুতরাং এখানে 70,000 লোক আর 70 লক্ষ লোকের এখানে কোনো ব্যবধান নেই। সেজন্য আমরা দুটো কথা বলেছি যে প্রথম হচ্ছে কেয়ারটেকার সরকার অধীনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে, যেখানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে মেম্বাররা ইলেক্টেড হবে এবং তাদের নিয়ে যে কনস্টিটিউয়েন্সি তৈরি হবে সেটির ব্যাপারে আমরা ডাইরেক্ট ইলেকশনের পক্ষে। তবে সাইজটা কি ইউনিয়ন কাউন্সিল মেম্বার পর্যন্ত হবে, নাকি আর একটু কনসাইজ করে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান পর্যন্ত যাওয়া যাবে, এটা নিয়ে আমরা আলোচনার পক্ষে এবং সে আলোচনাটি হবে। এই দুটি কথা। একজন সাংবাদিক আমাকে বলছিলেন যে আপনাদেরকে নাকি একটু বেশি সময় দেওয়া হয়েছে। তো আসলে আমরা গতকালেরটা আর আজকেরটা মিলাইয়া পোষাই দিচ্ছি, এই চেয়ে বেশি কিছু না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বলেছি যে একজন তো আধা ঘন্টা করছে, বাকিরা ওয়েটিংদেরকে বলছি আমি শুধু 5 মিনিট নেব, এবং আমি আশা করি সকলেই এই কালচারটা, আচ্ছা ওকে 5 মিনিট পর্যন্ত আমি থাকবো, যেটা আমি বলছি তাদেরকে, এবং এই কালচারটা আপনারা চালু করবেন। যারা লম্বা করে তাদেরকে বলুন যে ক্ষমা করেন, ঠিক আছে? বেশিরভাগ দল এনসিসির বিষয়ে একমত হয়েছে, কিন্তু আমরা তো বিএনপিকে শুনলাম যে তারা একমত নয়। বাম রাজনৈতিক দলগুলো তো একমত নয়, কি বলা যায় যে সবাই একমত হয়েছে? আমি সবাই তো বলি না, আমি বলছি বেশি সংখ্যক দল, তো কম সংখ্যকের ভিতরে বিএনপিও আছে। 2, আলিয়ার সাহেব বলেছেন মোর দেন 3/4, 4 ভাগে 3 ভাগে নীতিগতভাবে এটার সাথে একমত হয়েছেন। তবে আমরা চেষ্টা করছি আরো কনসেনসাস কিভাবে আনা যায় আলাপ করার জন্য, এই জন্য একটু লম্বা করে আমরা কথা বলতেছি। আমরা আরো অনেকগুলো পয়েন্টস তো আছে, আলোচনা হবে। আমি যেটা বলেছি যে ঐকমত্য বলতে যদি 100% হয় তাহলে ইট ইজ ইম্পসিবল, বিকজ 30টা দল আছে। সুতরাং ঐকমত্যের ব্যাপারটিও একটু কনসাইজলি কনসেপ্ট তৈরি করতে হবে যে এতটা হইলে এইভাবে হইলে ঐকমত্য হয়ে যাবে। সব বিষয়ে যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওইগুলা ডিফারেন্স সহ, নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া। লেট আমাদের জনগণেই এটির উপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমরা এই পয়েন্টে আছি। আরেকটা প্রশ্ন যদি কে করছেন এটা নেব। এনসিসি যেসব বিষয়ে ধরেন কোনো রাজনৈতিক দল একমত হয় না, হ্যাঁ, বা হয়নি, সেসব রাজনৈতিক দলের কেউ যদি সরকার গঠন করে তাহলে কি এই জিনিস টিকবে না? আমরা তো আশা করি এখানে যে কমিটমেন্ট আমরা সবাই মিলে দিচ্ছি এবং জুলাই চার্টার হবে, আমরা সেখানে সিগনেচার করব। যারাই ক্ষমতা যাবেন, আমরা যাই বা অন্য কেউ যায়, আমরা এই কমিটমেন্ট রক্ষা করব ইনশাআল্লাহ। এটা আমাদের বক্তব্য এবং সবাইকে কমিটমেন্ট রক্ষা করা উচিত। সুপ্রিয় দর্শক, আপনারা বাংলাদেশ জামাতে ইসলামের ঐকমত্য কমিশনের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ের ভিডিওটা দেখলেন। তো এখন আপনাদের এই সবগুলো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটা বিশ্লেষণের ভিডিও দেখাবো। তো এই ভিডিওটা দিয়েছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন সোলাইমান ভাইয়ের বিশ্লেষণ ভিডিওটা দেখে আসি। 24 ঘন্টার ব্যবধানে জাতীয় ঐকমত্য কমিশনে জামাত ইসলামী চমৎকার গুরুত্ব পেয়েছে, সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কল্যাণে। এখন এটা মানতে পারছে না, সহ্য করতে পারছে না আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল সিপিবি। একই সাথে আওয়ামী লীগের আরেক বি টিম গণফোরাম। এই গণফোরাম কি? গণফোরাম বললেই আসবে ডক্টর কামালের কথা। ডক্টর কামাল মানে একজন পিওর ভারতীয় মাল, সবাই জানে। এখন ঐকমত্য কমিশনে জামাত একটু স্পেশাল গুরুত্ব পেয়েছে।
এটা প্রত্যাশিত, কারণ জামাত গতকালকে আসেনি, ভ্যালিড কোশ্চেন রেজ করে আজকে এসেছে, তা আজকে জামাতকে বেশি কথা বলতে দিবে, এটা তো একদম সহজ হিসাব। কিন্তু না, এটা ওই ভারতের দালালদের, আওয়ামী দোসরদের সহ্য হচ্ছে না, রাগ হয়ে চিৎকার করে বেরিয়ে গেছে। জামাতও দিচ্ছে যে আপনারা কারা ভাই, আপনারা কতজন মানুষের প্রতিনিধিত্ব করেন যে আপনারা এত কথা বলতে চান? জামাত কত বড় দল? জামাতের 3 জন না, জামাতের এখানে 5 জনও বলতে পারে, কারণ জামাত এদেশের প্রায় 30-35% মানুষের প্রতিনিধিত্ব করে। আর ওই সিপিবি আর গণফোরাম মিলে 100 লোকের 10 জন লোকের প্রতিনিধিত্ব করে। জামাত এইভাবে বলেছে, আপনাকে 10 জনের প্রতিনিধিত্ব করেন? একদম জায়গা মতো অপমান করে দিয়েছে। তোরা যেত, রাগ হয়ে চলে যেত। এসব বালসাল পাগল ছাগল থাকলেও বাকি, না থাকলেও বাকি, ওগুলোকে ডেকেছে কেন? ওরা কোন ক্রাইটেরিয়া দাওয়াত পায়? এই সিপিবির অফিস জয় বাংলা করে দেওয়ার ঘোষণা দিয়েছিল পিনাকি ভট্টাচার্য। জাতিসংঘ মহাসচিবের সফরের কারণে বেঁচে গিয়েছে সিপিবি, নইলে সিপিবি এতদিন জয় বাংলা হয়ে যেত। আমি মনে করি এই সিপিবিকে একটা ডলা দেওয়া দরকার, পিনাকিরা উদ্যোগ নিতে পারে, শিবির হেল্প করতে পারে। এই সিপিবি কি পিওর ভারতীয় মাল? এই সিপিবি কারা? এই প্রিন্স কিংবা এম আকাশ, এরা আলেম ওলামা মাদ্রাসা ছাত্রদের নির্বিচারে হত্যা করার বৈধতা উৎপাদন করেছে, ওগুলোকে জাস্টিফাই করেছে, কিভাবে বয়ান ক্রিয়েট করেছে, শাহবাগীপনা করেছে, আমরা দেখেছি না? সেই শাহবাগী সিপিবি কিভাবে দাওয়াত পায়, আবার জামাতকে বেশি সময় দেয়, আপত্তি করে। আরে ওরা যে দাওয়াত পেয়েছে এটাই তো ওদের ভাগ্য ভালো। ওদের কি করা উচিত জানেন? ওদের জন্য থিওরি হচ্ছে পিনাকি ভট্টাচার্যের মেডিসিন, ওদেরকে জয় বাংলা করে দেয়া। এইসব পাগল ছাগলদের ওই রাস্তাঘাটে শিবিরে কিছু পোলাপান কিছু টোকাই ভাড়া টাড়া করে ওরা যখন বের হয়ে যাবে, ওদেরকে ঢিল ডুল মারা দরকার। ওদেরকে মানুষ দালাল বলে গালি দিবে, ঢিল মারবে। ওরা এই স্বাধীন বাংলাদেশে তো এত এই যে সম্মান পাচ্ছে, সম্মান পাওয়ার কথা না, মানে অতি সম্মান পেলে বললেন যে পাগল লাই দিলে মাথায় উঠে, ওদের অবস্থা হচ্ছে এগুলো। জামাত কি এটা ইউনুস টের পেয়েছে বলে ইউনুস ফোন দিয়েছে আমিরে জামাতকে, আরো অনেকে ফোন দিয়েছে। তারপরে জামাতকে কথা দিয়েছে, আশ্বাস দিয়েছে, জামাত ঐকমত্য কমিশনে এসেছে। এখন জামাতের এই গুরুত্ব দেখে মন খারাপ করে কোনো লাভ নেই। জামাতের একটা ঢাকার শহরে, ঢাকা মহানগর উত্তর বা দক্ষিণের একটা বড় বিল্ডিং এ, 20 তলা 25 তলা একটা বিল্ডিং এ জামাতের যে কয়জন জনশক্তি আছে থাকে, বা মোহাম্মদপুর এলাকায় বা যাত্রাবাড়ির দিকে যান, একটা বড় বিল্ডিং, হাইরেজ একটা আবাসিক বিল্ডিং এ জামাতের যে কয়জন জনশক্তি থাকে, এই সিপিবি গণফোরাম মিলে সারা দেশে ওদের ওই কয়জন জনশক্তি নেই। ওরা এসেছে জামাতের সাথে, আমি কোনো ওয়ার্ডের সাথে তুলনা করছি না, একটা বিল্ডিং ওরা এসেছে জামাতের সাথে তুলনা করে। একটা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হলে, সূর্যসেন হলে যে কয়জন, উদাহরণ দিলাম, সূর্যসেন হল না, শিবির, জহুরুল হল বা মহসিন হল, এইসব জায়গায় বেশি থাকে। এক মহসিন হলে একটা বিল্ডিং এ যে কয়জন শিবির আছে, সারা বাংলাদেশে ওই কয়জন সিপিবি আর ওই কয়জন গণফোরাম নাই। এরা যদি জামাতের সাথে তুলনা দিতে আসে, এটা হয়? ওদেরকে পিনাকি মেডিসিন দেওয়া দরকার। পিনাকি ইজ এ ডক্টর, হি ইজ ফিজিশিয়ান কাম সোশ্যাল ডক্টর। এদের পিনাকির সামাজিক মেডিসিন দেওয়া দরকার, ওদের অফিস জয় বাংলা করে দেওয়া দরকার। কোন বিপ্লবী এই উদ্যোগ নিতে পারে, জামাত পলিটিক্যাল পার্টি হিসেবে তো পারে না। জামাত পারলে তো ওদেরকে পিটাই ওখানে হাত পা ভেঙে দিতে পারে জামাত চাইলে। এই হামিদুর রহমান আজাদ, রফিকুল ইসলাম খান, ডাক্তার তায়ের, এই 3 জনে কিন্তু মারদাঙ্গা নেতা। এরা কিন্তু কাউকে ছেড়ে দেন না, এদের সাথে চালাকি করলে উত্তম মাধ্যম খেতে হয়। এই 3 জনের হাতে বহুত লোক মার খেয়েছে আগাম করে। তারা চাইলে কিন্তু ওখানেই মারতে পারেন, এটা উদাহরণ দিলাম। ওদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য এগুলো আমি বুঝাচ্ছি। জামাতের সাথে বেয়াদবির কিছু শিক্ষা কাউকে কাউকে দেওয়া দরকার। এই শাহবাগীদের সাথে কখনো এই শাহবাগীদের সাথে জামাতের পিসফুল কোএক্সিস্টেন্স সম্ভব না, এটা সব জায়গায় ভেজাল বাজাবে। এই জন্য এই শাহবাগীদের বিপ্লবী পদ্ধতিতে শাসন করতে হবে। জামাতকে বেশি কথা বলতে দেয় গণফোরাম সিপিবির সংলাপ থেকে ওয়াকআউট। ওয়াকআউট করবে, ওদেরকে গুনে একটু ওয়াকআউট ভাব দেখে আবার চলে গেছে। আর ওদের ওয়াকআউটের কোনো ভ্যালু আছে? ওয়াকআউট করে যেহেতু ইউনুস ফোন দিত তাদেরকে নেবার, কিন্তু জামাত একদিন আসেনি, তোলপাড় তৈরি হয়ে গিয়েছে, ফোন দিয়ে হাতে বাধ্য ধরে এনেছে। জামাত ইসলামীকে বেশি কথা বলতে দেয় জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ওয়াকআউট ফর দ্য টাইম বিং ওয়াকআউট করেছিল। মানে কি চিৎকার চেঁচামেচি, আমি ভিডিওটা দেখলাম। সিপিবি, কমিউনিস্ট পার্টি, গণফোরাম, মানে একই আদর্শের, একই টাইপের ধৈঞ্চা টাইপের দল। ধৈঞ্চা এরা কোনো দল না, ধৈঞ্চা ভাই। ধৈঞ্চা এটাকে কোনো গালি মনে করবেন না। ধৈঞ্চা হচ্ছে একদম হালকা একটা গাছ, পাট গাছের মতো, যেটার ভিতরে ওগুলো দিয়ে কিছু হয় না, ওগুলো দিয়ে শুধু আগুন জ্বালানো যায়, একদম নরম, মানে এগুলো ভ্যালু নেই। তুচ্ছ তাচ্ছিল্যের জন্য এই পরিভাষাটা ব্যবহার করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা স্টুডেন্ট থাকতে এই পরিভাষা ব্যবহার করতাম।
তা ওদের জন্য এই ধৈর্য শব্দ পারফেক্ট ওদেরকে বোঝানোর জন্য। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আজ মঙ্গলবার সকাল 11:30টায় দ্বিতীয় দফা সংলাপের তৃতীয় দিনে আলোচনা শুরু হয়। মধ্যাহ্ন বিরতির পর বেলা 2:45টায় আবার সংলাপ শুরু হয়। 1 ঘন্টা পর সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বেরিয়ে আসে। দুই বাটপার, এই দুই আওয়ামী দালাল, দুই ভারতের দালাল। রুহিন হোসেন প্রিন্স নিচতলায় নেমে বলেন, এখানে বৈষম্য হচ্ছে, জামাতের 3 জনকে বক্তব্য দিতে দেওয়া হয়েছে। জামাতের তো এখানে 5 জন বক্তব্য দেওয়ার কথা, 3 জন কম হয়ে গেল না? মানে ওরা সহ্য করতে পারছে না, তেলে বগানে জেলে উঠছে। ওদের এটা হাসিনার বাংলাদেশ না, এটা ভারতের আধিপত্যবাদের বাংলাদেশ না, এটা স্বাধীন বাংলাদেশ। আমাদের একজনকে বক্তব্য দিতে গেলেও বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা প্রতিবাদ জানালে কমিশন তার নোট করে, তাই আবার সংলাপে ফিরে যাচ্ছে। দর্শক, ওরা একজন বক্তব্য দিলেও নাকি বাধাগ্রস্ত করে, মানে এদের দাম কি বুঝতে পারছেন তো? এর আগে গণফোরাম সাধারণ সম্পাদক বলেন, ঐক্যমত কমিশন নিরপেক্ষতা হারিয়েছে, তারা নিরপেক্ষ না হলে কমিশন সংলাপে ফিরবে না। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আমরাও করি, কিন্তু এই সিপিবি গণফোরাম ওরা কোন চাটের বাল? ওরা কারা? ওদেরকে ডেকেছে কেন? ওরা কার প্রতিনিধিত্ব? 30টা দল দাওয়াত দিলে ওরা পায় কোন হিসাবে, কোন যুক্তিতে? এদেরকে কার লবিং বিএনপির রেকমেন্ডেশনে ঢুকিয়েছে নাকি? এটা তো কোনোভাবেই জায়গা পাওয়ার কথা না। সিপিবি এবং গণফোরাম নেতাদের সংলাপে ফিরিয়ে নিতে আসেন ঐক্যমত কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, প্রধান উপদেষ্টা বিশেষ করে মনির হায়দার, ছিলেন বিএনপি সমমনা দল বাংলাদেশ এলডিপি মহাসচিব বারাদুলের জোরে মুখপাত্র শাহাদ হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ ইহসানুল হুদা। শাহাদ সেলিম বলেন, ওনাদের জামাত বলছে যে আপনারা তো 10 জন মানুষের প্রতিনিধিত্ব করেন না, আমরা কতজনের প্রতিনিধিত্ব করি? সেলিম আরো জানান, তিনি ওয়াকআউট করেননি, সমঝোতা করেছেন। যাই হোক দর্শক, জামাত জবাব দিয়ে দিয়েছে ওইখানে যে আপনারা তো 10 জনের প্রতিনিধিত্ব করেন না, চালাকি মারিতে আসছে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সিপিবি গণফোরামের এদের মানে এই দল সম্পর্কে আপনাদের মতামত কি সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।